This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ ১.৫ দশকের বেশি লড়াই, সেই লড়াই অবশেষে শেষ হলো। জিতল মানুষ, কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিষেবা চালু হলো। কিন্তু এই পরিষেবা চালু হওয়ার পেছনে অনেকগুলো মানুষের মধ্যে অন্যতম হচ্ছেন রূপক সরকার, আইটিডি সিমেন্টেশনের সিওও। স্বাভাবিকভাবেই আমরা তাকে পেয়েছি, কারণ তার মাথা বা তার কাজ ছাড়া আজকে মানুষ যে বউবাজারের তলা দিয়ে এই মেট্রো পরিষেবা পাওয়া সেটা পেতে পারতেন না। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর হাত ধরে যখন উদ্বোধন হলো, তারপরে তাকে না ধরলেই হয় না। রূপকবাবু, এই যে এত বড় প্রকল্প চারবার আমরা দেখেছি বিপর্যয় হয়েছে, তারপরেও মাথা ঘুরে তুলে দাঁড়ালো এবং মানুষ পরিষেবা পাচ্ছে, এইটা কতটা আপনার কাছে চ্যালেঞ্জের ছিল? মানে আপনারা তো সবই জানেন কি অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। 31 আগস্ট 2019 সালে যখন প্রথম ইনসিডেন্টটা হয় বউবাজারে, তখন অনেকেই হয়তো হতোদ্যম হয়ে পড়েছিল, ভাবছিল যে আর বোধহয় টানেলটা করা যাবে না। কিন্তু আমরা কিন্তু কখনোই আশা ছাড়িনি। হ্যাঁ, দেরি হবে, অনেক জটিলতা ছিল, অনেক টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল, জিওলজিটা এখানে খুবই ডিফারেন্ট। সেই সমস্ত কাটিয়ে আমরা যে টানেলটা করতে পারবো এবং ফাইনালি যে একদিন এই ট্রেন চলবে, সেটা আমরা প্রথম দিন থেকেই কিন্তু আশা করেছিলাম, এবং আজকে খুব ভালো লেগেছে সেই আশাটা পূরণ হয়েছে বলে। যে সময়সীমার মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেটা অনেকটা দেরি হলো, কিন্তু তাও মেট্রো প্রকল্প হলো। মানুষ আজকেও দেখা গেছে হাসি খুশিভাবে তারা মেট্রো পরিষেবা গ্রহণ করেছে এবং চড়ছেও। কিন্তু এই যে সময়টা বেশি লেগে গেল, এটা কোথাও আক্ষেপ হয় না? না, নিশ্চয়ই, কারণ মানুষ এই সুবিধাটা অনেকদিন আগে থেকে পেতে পারতো। কিন্তু দেখুন, টেকনিক্যাল চ্যালেঞ্জের কাছে তো আপনার কিছু করার নেই, যতটুকু সময় লাগার ততটুকু আপনাকে দিতেই হবে। না হওয়ার থেকে তো একটু দেরিতল হয়েছে, সেই দিক থেকে তো খুবই ভালো, আমি এটুকুই বলতে পারি আপনার। এই যে নির্মাণ করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আপনাদের, বিপর্যয় একবার না চারবার। তারপর চ্যালেঞ্জটাকে ওভারকাম করলেন কি করে, কিভাবে কাজটা করলেন যদি আমাদের একটু বলেন? না দেখুন, মেনলি বিপর্যয় বা ইনসিডেন্টটা ঘটেছিল বউবাজার এরিয়াতে, এই পার্টিকুলার একটা এরিয়াতে, যেখানে আপনারা জানেন যে জিওলজি খুবই পুয়ার, নট সুইটেবল ফর টানেল কনস্ট্রাকশন। বাট ঠিক আছে, আমরা সেইভাবে ইনভেস্টিগেশন কাজের আগে করতে পারিনি, কারণ ওখানে বিল্ডিংস আর ভেরি কনজেস্টেড, কোনো জায়গা ছিল না দুটো বিল্ডিংয়ের মাঝখানে ইনভেস্টিগেশন করার। বাট তারপর যখন ঘটনাটা ঘটলো এবং আমরা তারপরে শ্যাফট করে কয়েকটা বিল্ডিং আমাদের আরও ডিমলিশ করতে হয়েছিল টু গেট দ্যাট এরিয়া, আমরা শ্যাফট করে কার্টেন কভার করে টানেল দুটোকে জোড়া দিয়েছি। এবং শুধু তাই নয়, আমাদের যেখানে যেখানে মনে হয়েছে যে কোনো একটা সংশয় আছে, আমরা কিন্তু সেখানে স্টিল লাইনার ইনসাইডে বসিয়ে দিয়েছি, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় রেট্রোফিটিং বলি। মানে কংক্রিট টানেলের মধ্যেও কিন্তু একটা স্টিল টানেল আছে এবং তার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, সুতরাং সেই দিক থেকে তো ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, আর কোনো সংশয় নেই। বারবার করে জল বেরিয়ে আসছিল, অনেকে বলছে কখনো খাঁড়ি ছিল, কখনো গঙ্গা ছিল, অনেক কিছু শোনা গিয়েছে এই চারবার বউবাজার তলার বিপর্যয়ের সময়। সেই জায়গায় যাতে জল না বের হয় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণ মানুষের হয়ে যদি জানতে চাই? না, এখন তো আর জল বেরোনোর কোনো ব্যাপার নেই, কারণ টানেল হয়ে গেছে, কমপ্লিট ওয়াটার টাইটনেস হয়ে গেছে, সিলিং করে দেওয়া হয়েছে। এখন যদি আপনি টানেলের মধ্যে দিয়ে হাঁটেন, তাহলে আপনি ইউ উইল নট সি এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। এখন আর কোনো রকম জলের কোনো ব্যাপার নেই। ডিউরিং কনস্ট্রাকশন আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল, কিন্তু এখন আফটার কনস্ট্রাকশন উই হ্যাভ ফিল্ড এভরিথিং। এখন আর জলের একটা ড্রপ আপনি দেখতে পাবেন না টানেলের মধ্যে। অন্যান্য জায়গায় যেভাবে টানেল তৈরি করেন, এইখানে যে টানেল তৈরি করা হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য কোথায় দাঁড়িয়েছে? না দেখুন, টানেল তো বিভিন্ন রকমভাবে করা যায়, ড্রিল ব্লাস্ট টানেল হয়, মাইক্রো টানেল হয়, টিবিএম টানেল হয়। জেনারেলি মেট্রো টানেলগুলো টিবিএম টানেল বোরিং মেশিন দিয়ে হয়। অন্যান্য জায়গা থেকে এই জায়গা তফাৎ হচ্ছে এখানকার জিওলজিটা ওয়াজ ডিফারেন্ট, যার জন্য আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। আদারওয়াইজ এই সমস্ত টিবিএম টানেল আমরা রকের মধ্যে দিয়ে করেছি, মাটির মধ্যে দিয়ে করেছি, মিক্সড সয়েল কন্ডিশনে করেছি। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম প্রবলেম ফেস করতে হয়েছে, ঠিক কথাই, বাট এখানে প্রবলেমটা ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট ইন নেচার। আপনি টিবিএম এর কথা বললেন, টানেল বোরিং মেশিন, এই টানেল বোরিং মেশিনের দুটো টানেল বোরিং মেশিন, যেটা মূলত চ্যালেঞ্জ ছিল আপনাদের কাছে। একটার কাজ পুরোটাই প্রায় কার্যত হয়ে গিয়েছিল, আরেকটা গিয়ে মূলত সমস্যা তৈরি হয়। এই টানেল বোরিং মেশিন নামানো, তারপর কাজ করা, যেটা মূল দায়িত্ব ছিল আপনাদের মতো নির্মাণকারী সংস্থা, কতটা চ্যালেঞ্জ ছিল, কীভাবে করলেন? না, চ্যালেঞ্জ তো ছিল। দেখুন, কলকাতা এত প্রথম কথা হচ্ছে বহু পুরনো শহর,
সেকেন্ড হচ্ছে খুব কনজেস্টেড সিটি, যেখানে আপনার ভ্যাকেন্ট এরিয়া বা জেনারেলি টিবিএম টানেল আমরা চাই রোডের তলা দিয়ে বা গ্রাউন্ডের তলা দিয়ে ফাঁকা জায়গা তলা দিয়ে নিয়ে যেতে, যেখানে অ্যাবসলিউটলি টিবিএম টানেলের উপর যাতে কোনো স্ট্রাকচার না থাকে যতটা অ্যাভয়েড করা যায়। বাট এখানে কোনো উপায় ছিল না, এত কনজেস্টেড সিটি যে আমাকে বিল্ডিংয়ের তলা দিয়ে যেতে হয়েছে, এবং টিবিএম টানেল বহু জায়গাতেই বিল্ডিংয়ের তলা দিয়ে যায়। এখানে হোয়াট হাজ মেড দ্য ডিফারেন্স ইজ দ্য জিওলজিটার জন্য এই প্রবলেমটা ফেস করেছি। বাট ইয়াস, আমরা একবার যখন জিওলজিটা জেনে গিয়েছিলাম তখন আমরা ইয়াস আমাদের অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্টকেও রাখতে হয়েছিল, আমরা তাদের কনসালটেশন করেছি, এই করেছি করে উই কুড ফাইন্ড আউট এ সলিউশন অ্যান্ড নাও উই ক্যান সি ট্রেন্ডস আর রানিং। আপনাকে এই টার্মে অনেক লিগ্যাল ব্যাটেল করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যুদ্ধ জয়ী হয়েছেন বা হেরেছেন সেটা পরের কথা, কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার কাজে কতটা যুদ্ধে জয়ী হতে পারলেন? মানে বাড়িও তো ভেঙে পড়েছে কাজ করতে গিয়ে, সে মানুষগুলো এখনও ঘর ছাড়া, সেখানে এই যুদ্ধটা কতটা জয়ী হতে পারলেন বা কতটা হারলেন? না দেখুন, বাড়ি কয়েকটা বাড়ি ভেঙে পড়েছে ঠিক কথাই, কিন্তু তাদেরকে তো আমরা ইমিডিয়েটলি হোটেলে অ্যাকোমোডেশন দিয়েছিলাম, এবং তারপরে এখনও তারা ফাইনালি ফ্ল্যাটে আছে। যারা ফিরে আসতে পারেনি, এখনও কতগুলো বাড়ি তৈরি বাকি আছে, যারা ফিরে আসতে পারেনি তারা এখনও রেন্টেড ফ্ল্যাটে আছে, এবং রেন্ট কলকাতা মেট্রো পে করছে। এবং যতদিন না ওদের বাড়ির ব্যবস্থা আমরা করতে পারছি, হয়তো কলকাতা মেট্রোই পে করবে। কিন্তু আজকে যখন আমি দেখলাম, কালকে ইনগরেশনের পরে আমি যখন ফিরছিলাম, আমি যখন দেখলাম সন্ট্রেক সেক্টর 5 থেকে ট্রেনটা ফুল প্যাকড হিসেবে আসছে, এত ভালো লাগলো। আগে ট্রেনগুলো ফুলবাগান অব্দি বা শিয়ালদা অব্দি আসতো, খালি খালি আসতো। কালকে দেখলাম ট্রেনের দরজা বন্ধ হচ্ছে না, এরকম অবস্থা, এত ভিড়। আমার দেখে খুব ভালো লেগেছে। এই কাজটা আপনিই করেছেন? কিছুটা তো পোর্শন বটেই, খুবই ভালো লাগলো। আমার আমার শেষ দুটো প্রশ্ন, যে এই যুদ্ধে আপনাকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই বিপর্যয়ের সময় বারবার এই প্রশ্নটি উকি দিয়েছে, যে কোথাও কি রুট ঘোরানোর জন্য এই বিপর্যয়, রুটই না ঘোরাতো তাহলে কি সমস্যাটা হতো না? দেখুন, জিওলজি তো কোনো সাবস্টেন্সিয়াল চেঞ্জ হতো বলে আমার মনে হয় না, কারণ জিওলজি আর 100-150 মিটারের মধ্যে কতখানি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অন্যান্য জায়গায় আমরা অনেক ভালো মাটি পেয়েছি, তবে আগে যেটা ছিল সেটা রাস্তার তলা দিয়ে খানিকটা ছিল, সুতরাং যে বিল্ডিংগুলো তলা দিয়ে আমাকে যেতে হয়েছে সেইটাই হয়তো অ্যাভয়েড করা যেত। বাট এই ধরনের ইনসিডেন্ট আমরা অ্যাভয়েড করতে পারতাম কি পারতাম না, সেটা তো ডিবেটেবল, কারণ জিওলজি তো চেঞ্জ হতো না, জিওলজি তো মোটামুটি একই রকম থাকতো। শেষ প্রশ্ন, যে এই ধরনের ব্যাটেল যদি আবার আপনাকে নামতে হয়, যুদ্ধে যদি আবার নামতে হয়, সেক্ষেত্রে কি রূপক সরকার প্রস্তুত রয়েছে? কেন কলকাতার যে অবস্থা। 100% আমার চ্যালেঞ্জ দিতে আমি সবসময় তৈরি গেছি, কোনো অসুবিধা নেই। আর এই মেট্রো চলবে, মেট্রোর যে কম্পন অনুভূত হয় সেটাও হতে পারে, সেক্ষেত্রে কোনো সময় মানে বউবাজারের মানুষ জানতে চাইছে আর কোনো অসুবিধার সমস্যা তাদের পড়তে হবে যদি মেট্রো যখন চলাচল শুরু হয়ে গিয়েছে ভবিষ্যতে? না, মেট্রো চলার জন্য উপরের বাড়ির কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় না, কারণ আমরা অলরেডি ট্রায়াল রান যখন মেট্রো হয়েছে আমরা উপরে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। গত 6 মাস ধরে কন্টিনিউয়াস মনিটরিং চলছে, সারফেস মনিটরিং চলছে, ভাইব্রেশন মনিটরিং চলছে, কোনো এফেক্ট আসছে কিনা কোথাও কোনো রকম আমরা মনিটরিংয়ে কিছু ধরা পড়েনি। সুতরাং অ্যাজ সাচ ট্রেন চললে উপরে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমার মনে হয় না। কোনো কম্পনরোধী কোনো যন্ত্র বা কিছু ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়? হ্যাঁ, টানেলের মধ্যে তো কন্টিনিউয়াস মনিটরিং এখন চলবেই, কারণ যেহেতু এই টানেলটা একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা এখন টানেলে কন্টিনিউয়াস মনিটরিং চলবে, সার্ফেসে কন্টিনিউয়াস মনিটরিং চলবে। অ্যাটলিস্ট আমি যতদূর শুনেছি কলকাতা মেট্রো বোধহয় এটা 1 বছর এখন মনিটরিং করবে, সুতরাং ইটস ওকে। মেট্রো যাত্রীরা এবং সাধারণ মানুষ জানতে চাইছে যে আর কোনো সমস্যা এই মেট্রোতে আগামী দিন হতে পারে না হতে পারে না? দেখুন, সমস্যা হতে পারে কি না পারে সেটা তো ভবিষ্যতে একবারে বলতে পারে, বাট যে কোশ্চেনটা আপনার মনে বা আমার মনে আসছে যে যে জায়গায় ইনসিডেন্টটা হয়েছিল সেই জায়গার সেফটি সম্বন্ধে, আমার তো না, টানেলস আর ভেরি সেফ। আমার টানেলটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। মানে মূল নির্মাণকারী সংস্থা হিসেবে আপনি আশ্বস্ত করছেন? আমার তো, কারণ দেখুন, আমি আমি তো আমরা তো কনস্ট্রাকশন করেছি, এরপরে দেয়ার আর নাম্বার অফ চেকস। জেনারেল কনসালটেন্ট চেক করেছে, কলকাতা মেট্রো চেক করেছে, বিভিন্ন ইনস্টিটিউশনকার এনেছিল, আইআইটি চেন্নাই, শিবপুর বি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, তারা সবাই চেক করেছে, এবং ফাইনালি কমিশনার অফ রেলওয়ে সেফটি উনি পার্সোনালি মানে ওনার টিম নিয়ে চেক করেছেন। সুতরাং যত রকমের চেকিং পসিবল করা হয়েছে। এখন দেখুন, ইভেন আপনার বেস্ট ট্রিটমেন্ট, আপনার তো অসুখ সারবেই আপনি বলতে পারেন না। সুতরাং সেই দিক থেকে উই আর স্যাটিসফাইড যে না, সমস্ত কর্নার থেকে সমস্ত অ্যাঙ্গেল থেকে চেক হয়েছে,
এবং সমস্ত রেকমেন্ডেশন যেখান থেকে যা ছিল উই হ্যাভ ফুলফিল্ড, সুতরাং প্রবলেমের চান্স কম। বউবাজারের কাজের তিনি ছিলেন ক্যাপ্টেন, আর সেই ক্যাপ্টেন সুলভ আচরণ নিয়েই আশ্বস্ত করছেন যে এই কাজে তিনি যেমন জয়ী হয়েছেন, তেমনই সাধারণ মানুষ বউবাজারের বাসিন্দাদের আশ্বস্ত করছেন আগামী দিন সমস্যা হবে না। তবে তিনি এটাও জানাচ্ছেন যে আগামী 1 বছর মনিটরিং চলবে এবং তারা যখনই এখানে ট্রায়াল রান করিয়েছেন তখনই সব দিক থেকে নজর রাখা হয়েছে এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত একটাই কথা বলা চলে, ক্যাপ্টেন জয়ী হয়েছেন, যে কারণে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং খুশিও। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।